স্যার, আমি কি এই কক্ষটিকে একটি আদর্শ শ্রেণীকক্ষ কল্পনা করে কাল্পনিক ছাত্রছাত্রীদের প্রতি পাঠদান করার অনুমতি চাইছি। আমি কি সেটা করতে পারি? ধন্যবাদ স্যার। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? বা খুব ভালো, আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, গতকাল আমরা কি আলোচনা করেছিলাম? হ্যাঁ, গতকাল আমরা শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলোচনা করেছিলাম। শঙ্খ ঘোষের কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলো, কালকে ক্লাসে বলা হয়েছিল। হ্যাঁ, খুব ভালো বলেছ। দিনগুলি, রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, নিহিত পাতাল ছায়া, জলই পাষাণ হয়ে আছে। আচ্ছা, তবে বলো, আমাদের আজকের এই আলোচ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ, খুব ভালো বলেছ, জলই পাষাণ হয়ে আছে। ঠিক আছে, তোমরা বসো, আমি কবিতাটার একটু বিষয়বস্তুটা বলে নিই। আধুনিক যুগের একজন সমাজ মনস্ক, যুগ সচেতন কবি শঙ্খ ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি সেই সমাজ মনস্কতার পরিচয় দিয়েছে। কবি ভাবনা দেশকালের সীমা অতিক্রম করে বিশ্বজনীন ও সার্বজনীন হয়ে উঠেছে। পৃথিবীর বুকে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে যুদ্ধ বিধ্বস্ত, সর্বহারা, আতঙ্কগ্রস্ত সাধারণ অসহায় মানুষদের কথাই কবি এই কবিতাটিতে তুলে ধরেছে। তোমরা পেজ নাম্বার 36 খুলো, কবিতাটা একটু দেখো। কবিতাটা আমি আগে 4 লাইন পড়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে ব্যাখ্যাটা করছি। বলছে যে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, আমাদের পায়ে পায়ে হিমানির বাঘ, আমাদের পথ নেই কোনো। কবি বলছে যে ডান পাশে ধস। ধস শব্দের অর্থ তোমরা লিখে নাও। ধস শব্দের অর্থ পাথর বা মাটি খসে পড়া। পাথর মাটি খসে পড়া। আর পাথর মাটি যদি খসে পড়ে সেখানে আমি থাকি, তো কি হবে? আমারও তো বিপদ নিশ্চিত। আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত বলতে বোঝায় পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ অংশ। মাথায় বোমারু, বোমারু শব্দের অর্থ বোমা নিক্ষেপকারী বিমান, বোমা নিক্ষেপকারী বিমান। আর পায়ে পায়ে হিমানির বাঘ, হিমানি শব্দের অর্থ হচ্ছে তুষার, তুষার। আমাদের ডান দিকে এগোলো আমরা বিপদের মধ্যে গ্রস্ত পড়ে যাব, বাঁ দিকে এগোলো আমাদের বিপদ, আর এক জায়গায় যদি আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকি তখনও বিপদ। তার থেকে যদি আমরা পালিয়ে যেতে চাই তবুও আমাদের বিপদ, কারণ হিমানির বাঘ। তাই কবি বলছে আমাদের কোনো পথ নেই, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এ মুহূর্তে এভাবে মরে যাব নাকি?
কবি বলছে যে আমাদের কোনো ঘর নেই, আমাদের শিশুদের সব সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। শিশুরাই তো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, দেশের কাণ্ডারি, তাদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমরাও কি এভাবে মরে যাব? কবির মনে একটা সংশয় জেগেছে, তাই বলছে আমাদের পথ নেই কোনো, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এই যে এখানে 12 ইতিহাস বলতে হচ্ছে অতীত ঘটনার বৃত্তান্ত, আর 12 মাস, 12 মাস শব্দ বলতে বোঝানো হয়েছে চিরকালীন। আমাদের কোনো ইতিহাস নেই, ইতিহাস তো মূলত গড়ে উঠে সভ্যতার উন্নতির ক্রম বিকাশ, কিন্তু আমাদের ইতিহাসে কোনো নাম নেই, অথবা এমনই ইতিহাস বলতে বোঝানো হয়েছে যে যে ইতিহাস আছে সেই ইতিহাসে আমাদের সত্য, সেই ইতিহাসে সত্যের উন্মোচন হয়নি, তাই আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে শব্দের অর্থ দরজায়, দরজায় দরজায়। বলছে পৃথিবী যে অন্যান্য মানুষরা যারা ভালো সুখে স্বাচ্ছন্দ্যে আছে তারা আমাদের কথা মনে রাখেনি, আর আমরা চিরকালই ভিখারির মতো, যা আমরা অন্যায়কে পরাস্ত না করে, প্রতিবাদ না করে ভিখারির মতো চিরদশা সামিল হয়ে আছি। তার পর মুহূর্তে কবি বলছে যে কোথাও কিছু নেই, তবু তো কজন আছি বেঁচে, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কোথাও কিচ্ছু নেই, কিন্তু এই যে আমরা 4-5 জন কয়েকজন বেঁচে আছি, আমরা যদি হাতে হাত রেখে একাত্মভাবে সঙ্গবদ্ধভাবে থাকি, তবে আমাদের কিছুটা বাঁচার স্বস্তি বা পথ আছে। তো এই কবিতাটা আজকে এই অবধি আলোচনা করলাম, তোমরা ভালো করে পড়ে আসবে বাড়ি থেকে, ঠিক আছে?